আমার কথা শেষ হবার ঠিক ৩-৪ সেকেন্ডের মাথায় প্রকৃতি যেন আমার সেই শহরের অহংকারটাকে এক লহমায় চূর্ণ করে দিল। ওই এক ঝলক বিদ্যুতের আলোয় ডান দিকের বাঁশবাগানের ভেতর আমি যা দেখলাম, তাতে আমার হৃৎপিণ্ডটা গলার কাছে দলা পাকিয়ে এলো। আমার চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল, আর শরীরের সমস্ত রক্ত যেন নিমেষে বরফ হয়ে গেল। পৃথিবীতে কিছু কিছু রাত আসে যখন মনে হয় প্রকৃতি বুঝি মানুষের ওপর কোনো পুরনো আক্রোশ মেটাচ্ছে। সোমরা বাজার স্টেশনে যখন লাস্ট লোকাল থেকে নামলাম, ঘড়িতে তখন রাত 11:15। আকাশ যেন ফুটো হয়ে গেছে। প্ল্যাটফর্মে আমি ছাড়া আর দ্বিতীয় কোনো যাত্রী নেই। মিটমিট করে জ্বলতে থাকা দুটো হলুদ সোডিয়াম ভেপারের আলো ছাড়া পুরো স্টেশন চত্বরটা ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে। আমার গন্তব্য এখান থেকে বেশ কিছুটা দূরে, জোড়াপুকুর এলাকার একটা পুরনো বাড়িতে। একটা জরুরি পৈতৃক দলিলের কাজে আমাকে আজ রাতেই সেখানে পৌঁছতে হবে। ওভারব্রিজ পেরিয়ে টিকিট কাউন্টারের দিকে আসতেই দেখলাম স্টেশনের চায়ের দোকানদার তার ঝাঁপ বন্ধ করছে, আর পাশের ঘরে বয়স্ক স্টেশন মাস্টার তালা লাগানোর প্রস্তুতি নিচ্ছেন। আমি দ্রুত পায়ে স্টেশন মাস্টারের ঘরের দিকে এগিয়ে গেলাম। দাদা নমস্কার, জোড়াপুকুর যাবার কোনো গাড়ি বা রিক্সা কি এ তল্লাটে এখন পাওয়া যাবে? স্টেশন মাস্টার ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালেন। মোটা ফ্রেমের চশমার ভেতর দিয়ে তার দৃষ্টিটা বেশ তীক্ষ্ণ। আমাকে পা থেকে মাথা অবধি একবার মেপে নিলেন তিনি। জোড়াপুকুর এই প্রলয়ের রাতে? মশাই, আপনি কি শহরের লোক? এদিকে রাস্তাঘাটের হল হকিকত বোধ হয় জানা নেই আপনার। তাড়াতাড়ি একটা খবর পৌঁছে দেওয়া খুব দরকার দাদা। কোনো রিক্সাওয়ালাকে যদি একটু বেশি ভাড়ার লোভ দেখিয়ে রাজি করানো যায়। পাশ থেকে চায়ের দোকানদার একটা প্লাস্টিকের বস্তা মাথায় চাপাতে চাপাতে বলে উঠল, ভাড়া বেশি দিলেও কেউ যাবে না বাবু। খালের ধারের কাঁচা রাস্তায় এখন 1 হাঁটু কাদা। তার ওপর আজ যে বৃষ্টির ছাঁট, ভ্যান বা রিক্সা খালের স্রোতে উল্টে যাওয়ার ভয় আছে। আপনি বরং ওই ওয়েটিং রুমে রাতটা কাটিয়ে দিন, ভোরের আলো ফুটলে যাবেন। স্টেশন মাস্টারও মাথা নেড়ে সায় দিলেন। নিতাই ঠিকই বলছে মশাই, এই দুর্যোগের রাতে এখন জোড়াপুকুরের দিকে না যাওয়াই ভালো। জায়গাটাও তো খুব একটা সুবিধের নয়। আপনি স্টেশনেই থেকে যান, আমি ওয়েটিং রুমের তালা খুলে দিচ্ছি। স্টেশন মাস্টার আর চাওয়ালার কথায় একটা স্পষ্ট বারণ ছিল, কিন্তু আমার ঘাড়ের ওপর তখন অদ্ভুত এক জেদ চেপে বসেছে। আমাকে আজ রাতেই ওই দলিলের কাজটা মেটাতে হবে, না হলে কাল সকালের মধ্যে সব হাতছাড়া হয়ে যাবে। আমি দেখলাম বৃষ্টির দাপটটা আগের চেয়ে সামান্য কমেছে। এখন আর সেই আকাশ ভাঙা তোড় নেই, বরং একটানা একঘেয়ে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আমি ঠিক করলাম মেন রাস্তা পর্যন্ত অন্তত হেঁটে যাই, যদি কপাল জোরে কোনো গাড়ি বা ভ্যান পেয়ে যাই। না দাদা, আমাকে যেতেই হবে। আমি বরং মেন রাস্তা পর্যন্ত হেঁটে দেখছি, কিছু না পেলে ফিরে আসব। স্টেশন মাস্টার একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরের তালাটা টেনে দেখলেন, তারপর শুধু বললেন, সাবধানে যাবেন বাবু, ওই খালের ধারের বাঁশবাগানটা কিন্তু পেরোতে বেশ সময় লাগে। স্টেশনের চত্বর ছাড়িয়ে কাঁচা রাস্তায় পা দেওয়ার সাথে সাথেই বুঝতে পারলাম অন্ধকার কাকে বলে। আমায় একজন গল্প করতে করতে বলেছিল চোখের সামনে হাত না দেখতে পাওয়ার অন্ধকারের কথা। আজ যেন সেই নিশ্ছিদ্র অন্ধকারের মধ্যে আমি এসে পড়েছি। শুধু নিজের পায়ের কাদার আওয়াজ আর একটানা বৃষ্টির শব্দ ছাড়া পৃথিবীতে আর কোনো কিছুর অস্তিত্ব নেই।
প্রায় ৫-৬ মিনিট ওই ঘুটঘুটে অন্ধকার আর প্যাচ প্যাচে কাদা ভেঙে হাঁটার পর আমার মনে হতে লাগলো স্টেশন মাস্টারের কথাটাই হয়তো ঠিক ছিল, আমার ফিরে যাওয়াটাই উচিত। ঠিক এমন সময় রাস্তার বাঁ দিকে একটা বিশাল প্রাচীন বটগাছের নিচে আমার চোখ আটকে গেল। বটগাছের সেই ঘুটঘুটে অন্ধকারের ভেতর একটা দেশলাইয়ের আলো জ্বলে উঠল, আর সেই এক মুহূর্তের আলোয় দেখলাম গাছের নিচে দাঁড়িয়ে আছে একটা পুরনো আমলের সাইকেল রিক্সা। রিক্সার সিটে বসে আছে এক বয়স্ক লোক, গায়ে একটা কালো রঙের মোটা প্লাস্টিক জড়ানো। লোকটা আপন মনে বিড়ি ধরালো। বিড়ির ডগার সেই লালচে আলোটা অন্ধকারের বুক চিরে যেন আমাকে আশ্বস্ত করলো। আমি প্রায় দৌড়ে রিক্সাটার কাছে গেলাম। দাদা, জোড়াপুকুর যাবে? আমি ডবল ভাড়া দেবো, প্লিজ না করো না। লোকটা বিড়িতে একটা লম্বা টান দিয়ে আমার দিকে তাকালো। অন্ধকারে ওর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, শুধু বয়সের ভারে একটা অবয়ব বোঝা যাচ্ছে। লোকটার গলায় কোনো তাড়াহুড়ো বা বিরক্তি নেই, বরং এমন একটা আন্তরিকতা যা এই দুর্যোগের রাতে আমি আশাই করিনি। ভাড়া ডবল দিতে হবে না বাবু, আমি তো ওই দিকেই রিক্সা রাখতে যাচ্ছি। আজ আর কোনো প্যাসেঞ্জার পাওয়ার আশাও ছিল না। আপনি উঠে পড়ুন, এই পথেই আপনাকে জোড়াপুকুরে নামিয়ে দেব। আমার ধরে যেন প্রাণ এলো। কোনো দরদাম ছাড়াই আমি রিক্সার হুডের তলায় গিয়ে বসলাম। রিক্সাওয়ালা প্যাডেলে চাপ দিল। বটগাছের তলা থেকে বেরিয়ে আমাদের রিক্সা গ্রামের সেই কাঁচা কাদা ভরা রাস্তায় নামলো। রাস্তার দুপাশে এবার শুরু হয়েছে ঘন বাঁশ বাগান। ওপর থেকে বৃষ্টির জল বাঁশ পাতায় পড়ে একটা অদ্ভুত হিস হিস শব্দ তৈরি করছে। রিক্সাওয়ালা বেশ স্বাভাবিকভাবেই গল্প জুড়ে দিল, আর সেই কথায় লোকাল পলিটিক্স থেকে শুরু করে এই বছরের বৃষ্টির দাপট সবই উঠে আসছিল। আমার মনে একটা অদ্ভুত ভরসা তৈরি হলো। শহরের যান্ত্রিক জীবনে অভ্যস্ত আমি, এই ঘুটঘুটে অন্ধকারে একজন অচেনা মানুষের এই আন্তরিকতায় বেশ নিশ্চিন্ত বোধ করছিলাম। কিন্তু আমি জানতাম না এই স্বস্তিটুকুই হলো আসলে অন্ধকারের সবচেয়ে বড় ফাঁদ। ঘুটঘুটে অন্ধকার আর একটানা বৃষ্টির মধ্যে রিক্সার ওই ক্যাঁচ ক্যাঁচ আওয়াজটা যেন একটা অদ্ভুত একঘেয়ে ছন্দের মতো বাজছিল। রিক্সার হুডের নিচে বসে আমি বৃষ্টির ছাঁট থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলাম। আমার বাঁ দিকে খাড়াই ঢাল নেমে গেছে জোড়াপুকুরের খালের দিকে। অন্ধকারে জল দেখা না গেলেও কানায় কানায় পূর্ণ খালের সেই ফুলে ফেঁপে ওঠা স্রোতের গোঙানি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আর ডান দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে দুর্ভেদ্য প্রাচীন বাঁশবাগান। শহরের কংক্রিটের জঙ্গলে অভ্যস্ত আমি, গ্রামের এই আদিম বুনো রূপটা আগে কখনো দেখিনি। বাতাসে ভেজা মাটি আর পচা বাঁশ পাতার একটা স্যাঁতস্যাঁতে গন্ধ ভাসছে। কিন্তু এই দুর্যোগের মধ্যেও আমার মনে একটা অদ্ভুত নিশ্চিন্ত ভাব ছিল, কারণ সামনে ওই রিক্সাওয়ালার চওড়া পিঠটা একটা ঢালের মতো আমাকে পাহারা দিচ্ছিল। লোকটা একটু ঝুঁকে খুব ধীর কিন্তু শক্ত পায়ে প্যাডেল করে চলেছে। কাদার মধ্যে রিক্সা টানতে তার যে খুব একটা কষ্ট হচ্ছে তা মনে হলো না, বরং সে আপন মনে বেশ ফুরফুরে মেজাজে গল্প জুড়ে দিয়েছিল। শহরের বাবু আপনারা, এই কাদা জলের কষ্ট কি আর সয় আপনাদের? তবে আজ ভাগ্যিস আমার সাথে দেখা হয়ে গেল আপনার, নইলেই স্টেশনে ইঁদুর বাদুরের সাথে রাত কাটাতে হতো। তা যা বলেছেন দাদা, স্টেশন মাস্টার তো ভয় দেখিয়ে আমাকে আটকাতেই চাইছিলেন। আপনি না থাকলে আজ আমার লাখ টাকার লোকসান হয়ে যেত।
রিক্সাটা একটু সামলে নিয়ে লোকটা আবার প্যাডেল করতে শুরু করলো, কিন্তু গর্তটা পেরোনোর পর আমি খেয়াল করলাম লোকটার গল্পের ধরনটা হঠাৎ করে বদলে গেছে। এতক্ষণ যে গলায় একটা ক্যাজুয়াল ফুরফুরে ব্যাপার ছিল, সেটা আচমকাই কেমন যেন ভারী আর নিস্তেজ হয়ে এলো। বৃষ্টির একটানা শব্দের মধ্যে ওর গলাটা এখন একটা অদ্ভুত ফিসফিসানি শোনাচ্ছে। মাস্টার বাবু খুব একটা ভুল বলেননি মশাই। এই খালের ধারে কাঁচা রাস্তাটা রাতের বেলা বড্ড খারাপ। দিনের বেলাতেও লোকাল লোকজন এদিকে একা আসতে চায় না। কেন? রাস্তা খারাপ তো দেখলাম, কিন্তু লোক আসবে না কেন? চোর ডাকাতের ভয় আছে নাকি? আমার কথার কোনো উত্তর এলো না। শুধু কয়েক সেকেন্ড ধরে চেনের সেই ঘিনঘিনে ক্যাঁচ ক্যাঁচ আওয়াজটা বাজতে থাকলো। রিক্সাটা একটা বাঁক নিচ্ছিল। ডান দিকের বাঁশবাগানটা এখানে আরও ঘন, রাস্তার একদম গায়ের উপর ঝুঁকে পড়েছে। ডাকাত নয় বাবু, এই রাস্তায় একটা পাগলি ঘুরে বেড়ায়। অনেক বছর আগে ঘোর বর্ষায় ওই খালের কালো জলে ডুবে মরেছিল। রাতের বেলা রাস্তায় একা মানুষ পেলে সে নাকি পিছন পিছন দৌড়ায়। কথাগুলো শুনে আমার শিরদাঁড়া দিয়ে একটা হালকা ঠান্ডা স্রোত নেমে গেল ঠিকই, কিন্তু পরক্ষণেই আমি নিজেকে সামলে নিলাম। আমি শিক্ষিত, শহরের আধুনিক ছেলে। ভূত প্রেতের গালগল্পে ভয় পাওয়ার মতো বয়স আমার নেই। গ্রামের মানুষের ওই এক স্বভাব, যেখানে একটু অন্ধকার আর নির্জনতা পায়, সেখানে একটা মন গড়া ভূতের গল্প ফেঁদে বসে। আমি মনে মনে একটু হাসলাম। ভাবলাম লোকটা হয়তো এই সুযোগে আমার কাছ থেকে একটু বেশি বকশিস আদায়ের চেষ্টা করছে। আরে দাদা, ওসব গাঁজাখুরি গল্প। অন্ধকারে গাছের ছায়াকে ভূত ভেবে ভুল করে সবাই। আপনি জোরে চালান তো, পাগলি ফাগলি কিচ্ছু নেই। আমার কথা শেষ হওয়ার ঠিক 3-4 সেকেন্ডের মাথায় প্রকৃতি যেন আমার সেই শহরের অহংকারটাকে এক লহমায় চূর্ণ করে দিল। ওই এক ঝলক বিদ্যুতের আলোয় ডান দিকের বাঁশবাগানের ভেতর আমি যা দেখলাম, তাতে আমার হৃৎপিণ্ডটা গলার কাছে দলা পাকিয়ে এলো। আমার চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল, আর শরীরের সমস্ত রক্ত যেন নিমেষে বরফ হয়ে গেল। বাঁশবাগানের ঘন ঝোপের ঠিক ভেতর দিয়ে আমাদের রিকশার সাথে সমান্তরালভাবে একটা সাদা বীভৎস ছায়া দৌড়াচ্ছে। ওটা কোনো মানুষ নয়, ওর মুখটা অস্বাভাবিক লম্বাটে, গাল দুটো ভেতরের দিকে গর্ত হয়ে ঢুকে গেছে, আর শরীরটা একটা সাদা পচা কাপড়ে মোড়ানো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওর দুটো চোখ। ওই আবছা অন্ধকারের মধ্যেও একটা হলদেটে পৈশাচিক আভা ঠিকরে বেরোচ্ছিল, আর সেই দৃষ্টিটা স্থির হয়ে আটকে ছিল সোজা আমার মুখের ওপর। দাদা, দাদা, ডান দিকে বাঁশবাগানের ভেতর ওটা কি দৌড়াচ্ছে? জলদি চালান দাদা। আমার গলা দিয়ে তখন আর মানুষের স্বর বেরোচ্ছে না, যেন কোনো পশুর গোঙানি। আমি 2 হাত দিয়ে রিকশার হুডের রড দুটো প্রাণপণে খামচে ধরেছি। আমার মনে হচ্ছিল এই বুঝি ওই সাদা লম্বাটে হাত দুটো বাঁশবাগান থেকে বেরিয়ে এসে আমার গলাটা পেঁচিয়ে ধরবে। আমার আর্তনাদ শুনে রিকশাওয়ালা কিন্তু একটুও ঘাবড়ালো না। সে অদ্ভুত একটা শান্ত অথচ দৃঢ় গলায় আমাকে ভরসা দিল। ভয় পাবেন না বাবু, আপনি হুডের রড শক্ত করে ধরে বসে থাকুন। আমি জোরে চালাচ্ছি, ও আমাদের ছুঁতে পারবে না। ঘুটঘুটে অন্ধকারে প্রলয়কারী বৃষ্টির মধ্যে শুরু হলো এক অসম দৌড়। আমি শুধু রিকশার সিটে সিঁটিয়ে বসে ঈশ্বরের নাম জপ করতে লাগলাম। আমার সামনের ওই অচেনা রিকশাওয়ালাটা, যাকে কিছুক্ষণ আগে আমি নিছক একজন মজুর ভাবছিলাম, সে তখন হয়ে উঠল আমার জীবনের একমাত্র রক্ষাকর্তা। সে পাগলের মতো প্যাডেল করে ঘুরিয়ে আমাকে ওই প্রেতাত্মার হাত থেকে বাঁচানোর চেষ্টা করে চলেছে।
ঘুটঘুটে অন্ধকারের মধ্যে মিনিট দশেকের ওই মরণপণ দৌড় আমার কাছে কয়েক শতাব্দীর মনে হতে লাগলো। রিক্সাওয়ালার সেই একটানা মরিয়া প্যাডেল করার আওয়াজটাই যেন আমাকে পাড়ের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি দু চোখ শক্ত করে বন্ধ করেছিলাম। কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম বাঁশবাগানের ভেতর থেকে আসা সেই থপথপ করে দৌড়ানোর শব্দটা আর শোনা যাচ্ছে না। বাবু, চোখ খুলুন, আর ভয় নেই। ও অনেক পিছনে পড়ে গেছে, আর আমাদের ধরতে পারবে না। আমি খুব সাবধানে চোখ খুললাম। দেখলাম ডান দিকের সেই ঘন বাঁশবাগানটা শেষ হয়ে এসেছে। দূরে একটা ভাঙা পাঁচিল আর মরচে ধরা লোহার গেট আবছা অন্ধকারে চোখে পড়ছে। বৃষ্টির দাপটটাও এখন অনেকটা কমে গিয়ে আবার সেই গুড়ি গুড়ি রূপ নিয়েছে। আমার বুকের ধুকপুকানি তখনও থামিনি। সারা শরীর বৃষ্টির জল আর ঘামে ভিজে একসা। দাদা, ওটা কি ছিল? আপনি বলছিলেন পাগলি, কিন্তু ওটা তো জ্যান্ত কোনো মানুষ নয়। আমি তো আপনাকে আগেই বলেছিলাম বাবু, খালের জলে ডুবে মরেছিল। রাতের বেলা একা মানুষ পেলে আর ছাড়তে চায় না। ভাগ্যিস আমি ছিলাম আপনার সাথে। লোকটার কথায় আমার চোখে প্রায় জল চলে এলো। শহরের কোনো অচেনা রাস্তায় এমন বিপদে পড়লে হয়তো কেউ ফিরেও তাকাতো না, আর এই গণ্ডগ্রামে একজন সামান্য রিক্সাওয়ালা নিজের জানের পরোয়া না করে আমাকে এমন একটা ভয়াবহ জিনিস থেকে বাঁচালো। কৃতজ্ঞতায় আমার মাথা নিচু হয়ে এলো। নামুন বাবু, এই তো আপনার চোরাপুকুরের পুরনো বাড়ি। আমি আর ওদিকে যাব না। আমি রিক্সা থেকে নামলাম। পা দুটো তখনও থরথর করে কাঁপছে। কাদার মধ্যে ঠিকমতো দাঁড়াতেও পারছিলাম না। আমি পকেট থেকে মানিব্যাগটা বের করলাম। লোকটা বলেছিল তার ভাড়ার দরকার নেই, কিন্তু আজ সে যা করেছে তার জন্য আমি পকেটে থাকা সব টাকা দিয়ে দিলেও হয়তো ঋণ শোধ হবে না। দাদা, আজ আপনি না থাকলে আমার যে কি পরিণতি হতো তা আমি ভাবতেও পারছি না। এই নিন, ভাড়াটা রাখুন, আর বকশিশ সমেত দিচ্ছি, প্লিজ না করবেন না। আমি টাকাটা নিয়ে লোকটার দিকে হাত বাড়ালাম। অন্ধকারের মধ্যে দেখলাম লোকটা টাকাটা নিল না। সে আমার দিকে ফিরে তাকালো। ওর মুখটা এখনো স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু আবছা অন্ধকারে বুঝতে পারলাম লোকটা একটা অদ্ভুত, করুণ আর বিষণ্ণ হাসি হাসছে। টাকা আর আমার কোনো কাজে লাগবে না বাবু। আপনি বরং টাকাটা নিজের কাছেই রাখুন। মানে, টাকা কাজে লাগবে না কেন দাদা? অন্তত আজকের এই উপকারের জন্য তো। আমার কথা শেষ হবার আগেই রিক্সাওয়ালার সেই ঠান্ডা ভারিক্কি গলাটা অন্ধকারে আবার বেজে উঠল। কিন্তু এবার ওর কথার প্রতিটি শব্দ যেন আমার সারা শরীরে বরফ জল ঢেলে দিল। আমার হাতটা শূন্যে আটকে রইল। বৃষ্টিতে ভেজা 100 টাকার নোটগুলো আঙুলের ফাঁকে থরথর করে কাঁপছে। লোকটার কথাটা ঠিক বুঝতে পারলাম না। টাকা কাজে লাগবে না মানে কি? আমি অন্ধকারের ভেতর চোখ কুঁচকে রিক্সাওয়ালার মুখের দিকে তাকালাম। এতক্ষণ লোকটাকে শুধু পেছন থেকে দেখেছি, এই প্রথমবার ওর সামনাসামনি দাঁড়িয়েছি আমি। আবছা অন্ধকারে দেখলাম লোকটার গায়ের সেই কালো প্লাস্টিকটা বেয়ে অঝরে জল ঝরছে, কিন্তু জলটা যেন বৃষ্টির নয়। মনে হচ্ছে যেন কেউ লোকটাকে এই মাত্র গভীর কোনো জলের তলা থেকে তুলে আমার সামনে দাঁড় করিয়েছে। ওর শরীর থেকে একটা অদ্ভুত পচা শ্যাওলা আর পাঁকের গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারল। দাদা, আপনি ও কথা বলছেন কেন? আজকের দিনে টাকা ছাড়া কি আর মানুষের চলে? আমার কথার উত্তরে লোকটা কোনো নড়াচড়া করল না। সে খুব ধীর গতিতে আমার দিকে মুখটা সামান্য তুলল। ওর গাল দুটো অস্বাভাবিক রকমের বসা, আর চোখ দুটোতে কোনো জীবনের ছাপ নেই। মরা মাছের মতো ফ্যাকাশে সাদাটে দুটো মণিতে এক অদ্ভুত শূন্যতা আর বিষাদ জমে আছে। লোকটা আমার দিকে তাকিয়ে সেই করুণ নিষ্প্রিয় হাসিটা হাসল।
তারপর এমন একটা গলায় কথা বলে উঠল, যা কোনো জ্যান্ত মানুষের গলা হতে পারে না। মনে হলো যেন অনেক দূর থেকে, খালের গভীর জলের তলা থেকে শব্দগুলো বুদবুদ কাটতে কাটতে উঠে আসছে। ওকে ভয় পাবার কিছু নেই মশাই। বাঁশ বাগানের ভিতর দিয়ে যে দৌড়াচ্ছিল, ওটা তো আমারই স্ত্রী। আমার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। শিরা উপশিরায় বইতে থাকা রক্ত নিমিষে বরফ জলে পরিণত হলো। আমি পিছিয়ে যাবার চেষ্টা করলাম, কিন্তু আমার পা দুটো কাদার মধ্যে যেন পাথরের মতো গেঁথে গেছে। 15 বছর আগে ঠিক এই রকম একটা প্রলয়কারী বৃষ্টির রাতেই আমার রিক্সাটা উল্টে ওই খালের জলে পড়ে গেছিল বাবু। রাস্তাটা তো বড্ড খারাপ ছিল। আমরা দুজনেই রিক্সার হুডের নিচে আটকে যাই। অনেক চেষ্টা করেও বেরোতে পারিনি। ওই কালো জলেই আমাদের দম বন্ধ হয়ে আসে। ও আসলে কাউকে ভয় দেখায় না বাবু। আজও শুধু ওই রাতের যাত্রীদের খুঁজে বেড়ায়। সাবধানে থাকবেন। ওই এক ঝলক বিদ্যুতের আলোয় আমি আমার চোখের সামনে এক অবর্ণনীয় বীভৎস দৃশ্য দেখলাম। রিক্সাওয়ালার শরীর বলে কিছু নেই। ওর জামা কাপড়ের ভেতর দিয়ে পুরনো শ্যাওলা ধরা পচা হাড়গোড় বেরিয়ে আছে। রিক্সাটার লোহার রডগুলো সব মোর্চে ধরে খসে পড়েছে, আর হুডের ক্যানভাসটা পচে গলে ঝুলছে। বিদ্যুতের আলোটা নিভে যাবার সাথে সাথেই এক ঝাপটা প্রবল বৃষ্টি এসে আমার মুখে আছড়ে পড়ল। আমি আতঙ্কে নিজের অজান্তেই 2 হাত দিয়ে মুখ ঢেকে একটা বিকৃত চিৎকার করে উঠলাম। কয়েক সেকেন্ড পর যখন আমি ধীরে ধীরে হাতটা মুখ থেকে সরালাম, আমার সামনে কেউ নেই। কোথায় সেই বয়স্ক রিক্সাওয়ালা? কোথায় বা সেই পুরনো সাইকেল রিক্সা? সব কিছু হাওয়ায় বৃষ্টির ঝাপটার মধ্যে কর্পূরের মতো মিলিয়ে গেছে। আমার সামনে জোড়া পুকুরের সেই পুরনো লোহার গেট আর নিশ্ছিদ্র অন্ধকার। আমি কাঁপতে কাঁপতে পকেট থেকে দেশলাইটা বের করলাম। 4-5 বার চেষ্টার পর একটা কাঠি জ্বলে উঠল। দেশলাইয়ের সেই হলুদ আলোটা আমি নিচের দিকে ফেললাম। আমার মাথার ভেতরটা ভোঁ ভোঁ করে উঠল। আমি দেখলাম এই জোড়া পুকুরের গেট পর্যন্ত রাস্তায় শুধু আমার জুতোর কাদা মাখা পায়ের ছাপ পড়ে আছে, কিন্তু রাস্তার কোথাও এই 1 হাঁটু কাদার মধ্যে রিকশার চাকার কোনো দাগ পর্যন্ত নেই। এমনকি ওই বয়স্ক লোকটারও কোনো পায়ের ছাপ নেই। এতক্ষণ ধরে আমি যে কাদা মাখা রাস্তা দিয়ে এলাম, একটা রিকশা চললে তো কাদার মধ্যে গভীর দাগ বসে যাবার কথা, কিন্তু রাস্তাটা একদম মসৃণ, যেন আজ রাতে এই পথে কেউ হাঁটেইনি। দেশলাইয়ের কাঠিটা পুড়ে আমার আঙুলে ছ্যাঁকা লাগতেই সেটা নিভে গেল। আমি এই ঘুটঘুটে অন্ধকারে কাদার মধ্যে স্থাণুর মতো দাঁড়িয়ে রইলাম। আমি বুঝতে পারলাম প্রকৃতির চেয়ে মানুষের অহংকার কত তুচ্ছ। আমি আধুনিক শহরের ছেলে হয়ে যাকে জ্যান্ত মানুষ ভেবে তার ভরসায় ওই প্রেতাত্মাকে ভয় পাচ্ছিলাম, সে নিজেই আসলে অন্ধকারের এক অতৃপ্ত আত্মা। 15 বছর ধরে এই দুর্যোগের রাতে সে তার রিকশা নিয়ে এই পথেই ঘুরে বেড়াচ্ছে, তার ফেলে আসা যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেবার জন্য। বৃষ্টির ঝমঝম আওয়াজটা তখন আমার কানে একটা শোকগাথার মতো বাজতে শুরু করেছে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। সোজা দৌড়ে জোড়া পুকুরের ওই গেট ঠেলে ভেতরে ঢুকে গিয়েছিলাম। কিন্তু আজও বৃষ্টির রাতে যখন আমি একা থাকি, আমার কানে স্পষ্ট ভেসে আসে সেই পুরনো চেনের একটানা ক্যাচ ক্যাচ আওয়াজ। শুনছিলেন আবির গুণের কলমে রিকশাওয়ালা। কেমন লাগলো আজকের গল্পটা কমেন্টে জানাবেন। আর আপনারা সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, ভিডিওগুলো শেয়ার করছেন, একটু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী গল্পে।